ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি আব্দুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক হারুনুল্লাহ কলেজ। আমার চ্যানেল পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে এইচএসসি শ্রেণীর অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা উৎপাদকের আচরণের উপরে আমরা আলোচনা করব। তাহলে আসল শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আজকের অধ্যায়ের নাম হলো ভোক্তা উৎপাদকের আচরণ। দেখো, এখানে আমরা ভোক্তা মানে ক্রেতা আর উৎপাদক মানে বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাহলে এখানে চাহিদা অর্থাৎ যোগান, ক্রেতা বিক্রেতা দুইজনের বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা আজকে আলোচনা করব মূলত উপযোগের বিষয়টা নিয়ে। উপযোগের ইংলিশ হলো ইউটিলিটি। তাহলে উপযোগের সংজ্ঞাটা ধারণা লাভ করি, কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে বলা হয় অর্থনীতির ভাষায় উপযোগ। তাহলে যে কোনো দ্রব্য হতে গেলে তার কী করতে হবে, তার অভাব মোচনের ক্ষমতা থাকতে হবে, দ্রব্য বা সেবার। তাহলে তাকে বলবো আমরা উপযোগ। তাহলে উপযোগের কতগুলো বৈশিষ্ট্য আছে। দেখো, উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। এই ভোগের বিষয়টা ভালো খারাপ হইতে পারে। তারপর হলো উপযোগের ভোক্তার রুচি অভ্যাস পছন্দের সাথে সাথে উপযোগও পরিবর্তন হতে পারে। ব্যক্তির মানসিক অবস্থার উপর উপযোগ হ্রাস পায়। এগুলো হলো কি উপযোগের গুরুত্ব বা বৈশিষ্ট্য। এখন আসো উপযোগ পরিমাপ। উপযোগ পরিমাপ করতে পারি আমরা সংখ্যাগতভাবে উপযোগ পরিমাপ করতে পারি, আবার পর্যায়গতভাবে। তাহলে সংখ্যাগত উপযোগ পদ্ধতি বলতে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগ পরস্পর যোগ করে মোট উপযোগ পাওয়া যায়। এটা হচ্ছে সংখ্যাগত উপযোগ। যেমন আমি ধরে নিলাম প্রথম থেকে 12, দ্বিতীয়টা 11, তৃতীয়টা 10, এই তিনটা যোগ করলে 33। এটাই হচ্ছে কি সংখ্যাগতভাবে উপযোগ পরিমাপ করার পদ্ধতি। এরপর আসে পর্যায়গত উপযোগ পদ্ধতি। পর্যায়গত উপযোগের বিষয়টা হলো কি জানো, যে পর্যায়গত উপযোগ ভোক্তার পছন্দক্রম নির্দেশ করে। পছন্দক্রমের ভিত্তি হলো যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম পর্যায়ে আসবে, অথবা এরকম 1, 2, 3 এইভাবে আমরা লিখব। তাহলে বিভিন্ন দ্রব্য ভোগ থেকে পর্যায়গতভাবে উপযোগ পরিমাপের পদ্ধতিকে বলা হয় কি পর্যায়গত উপযোগ পরিমাপ পদ্ধতি। তাহলে সংখ্যাগত এবং পর্যায়গত উপযোগ পরিমাপ দুটোর মধ্যে পার্থক্য পড়লে আমরা বিষয়টা ক্লিয়ার হবে যে সংখ্যাগত বা পরিমাপগত উপযোগের মধ্যে আছে কি উপযোগগুলো পরস্পর করে যোগ করা সম্ভব এবং পরস্পরের মধ্যে তুলনা করা যায়। সংখ্যাগত উপযোগগুলো পরস্পর যোগ করা সম্ভব এবং পারস্পরিক তুলনা করা যাবে। আর পর্যায়গত উপযোগগুলো বিষয়টা হলো কি পরস্পর যোগ করা যায় না। পর্যায়গত উপযোগের মাধ্যমে কেবল ভোক্তার বিভিন্ন দ্রব্যের প্রতি অবস্থানের পার্থক্য বিবেচনা করে। অবস্থানগত পার্থক্য, ধরো উপরে থাকলে বেশি, নিচে থাকলে কম, এরকম অবস্থানগত পার্থক্যের বিষয়টা হলো কি পর্যায়গত। এখন আসো আমরা উপযোগের প্রকারভেদ। উপযোগকে আমরা বলছি কোনো দ্রব্যের ভোগের উপর ভিত্তি করে উপযোগকে আমরা 3 ভাগে ভাগ করি: প্রাথমিক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। তাহলে প্রাথমিক উপযোগ কাকে বলে? যখন একজন ভোক্তা কোনো দ্রব্যের একক প্রতি ভোগ করে যে প্রাপ্ত উপযোগ পাওয়া যায়, প্রথম যে দ্রব্যটা ভোগ করে মনে করো সেটাকে আমরা প্রাথমিক উপযোগ বলব। আর মোট উপযোগ বলতে কি বুঝি? যে বিভিন্ন দ্রব্যের ভোগের এককের সমষ্টিকে বলা হচ্ছে কি মোট উপযোগ। আর সর্বশেষ যেটা ভোগ করা তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। অর্থাৎ অতিরিক্ত একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। তাহলে এইটা আমি আবার একটু বলি। তাহলে প্রথম যে দ্রব্য ভোগ করা হবে সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। আর মোট উপযোগ হলো একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি। আর প্রান্তিক উপযোগ সর্বশেষ একক ভোগ করে প্রাপ্ত উপযোগটাকেই বলবো আমরা প্রান্তিক উপযোগ। তাহলে এই বিষয়টাকে আমরা একটা সূচির আলোকে এই বিষয়টাকে আমরা ধারণাটাকে ক্লিয়ার করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, মোট উপযোগ বলতে খেয়াল করো আমি 5টা আপেল খেলাম, 5 ধরনের উপযোগ লাভ করলাম। তাহলে এইগুলো যোগ করলে 75 ইউটিল হলো। তাহলে এখানে হলো কি একক। তাহলে এটাই হচ্ছে মোট উপযোগ। আর সর্বশেষ যেটা ভোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা আমরা পড়ব যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য। তাহলে প্রথমে সংখ্যাগত পার্থক্য পড়বা, যে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ, আর শেষ একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগকে বলা হয় প্রান্তিক উপযোগ। ধারণাগত, তাহলে মোট ভোগ্য দ্রব্যের প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ, আর মোট উপযোগের পরিবর্তনের হারটাকে বলা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। প্রতীকগত পার্থক্য, মোট উপযোগ টিউ দ্বারা, প্রান্তিক উপযোগ এমউ দ্বারা। মানগত পার্থক্য, টিউ ঋণাত্মক, মোট উপযোগ ঋণাত্মক হয় না এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে পারে।
এইটাই হচ্ছে মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য। এখন আমরা আসি আমাদের বোর্ড পরীক্ষার সৃজনশীল কোশ্চেনগুলো মূলত তৈরি হয় বিভিন্ন ভাবে। দেখো সৃজনশীল কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা এখন প্রশ্ন যাই। তাহলে এরকম একটা সৃজনশীল কোশ্চেনে এরকম সূচি দেওয়া থাকবে, প্রথমে দ্রব্যের ভোগ দেওয়া থাকবে, তারপর মোট উপযোগ দেওয়া থাকবে। প্রশ্ন বলবো কি আমাদেরকে মোট উপযোগ রেখা অঙ্কন করো। তাহলে আমরা কি করব, এখান থেকে প্রথমে আমরা এই জায়গায় মোট উপযোগগুলো বসাবো, আর এখানে দ্রব্যের ভোগগুলো বসায় এই বিন্দুগুলো যোগ করলে আমরা মোট উপযোগ পাবো। এখন শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন এভাবে আসতে পারে যে মোট উপযোগ দেওয়া থাকবে, প্রান্তিক উপযোগ রেখা থাকতে হবে। তাহলে আমাকে শিখতে হবে, তাহলে প্রান্তিক উপযোগ না বের করলে আমি কিন্তু প্রান্তিক উপযোগ রেখা আঁকতে পারবো না। তাহলে আমাকে কী করতে হবে, মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করার পদ্ধতিটা শিখতে হবে। তাহলে প্রথম মোট উপযোগ যেটা আসলে লিখবা, তারপর বড়টা থেকে ছোটোটা বিয়োগ, যেমন 70 থেকে 40 বিয়োগ করে এটা পেলাম, 90 থেকে 70 বিয়োগ করবা, 100 থেকে 90 100 থেকে 100 বিয়োগ করো, 90 থেকে 70 বিয়োগ করলে এই প্রান্তিক উপযোগ পেয়ে গেলাম। এখন খেয়াল করো, এই মানগুলোর ভিত্তিতে আমরা কি করব, একটা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করে প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করতে পারি। তাহলে আমরা এখানে একটা সোজা বুদ্ধি আছে, দেখো এভাবে আমরা এই বিষয়টা আঁকতে পারি প্রান্তিক উপযোগের। তাহলে প্রান্তিক উপযোগের বিষয়টা কয়েকটা দেয়া আছে, খেয়াল করো। আমাদের এই এক, তাহলে ওখানে আমাদের পঞ্চমের বেলায় এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম। তারপরে খেয়াল করা আমরা এখানে আসবো হলো ষষ্ঠ। এটা হচ্ছে টেকনিক, শর্টকাট টেকনিক শিখিয়ে দিলাম যে কী করে আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারি। এরপর আমরা দেখো এখন আমরা মানগুলো ধাপে ধাপে বসাই দেবো এরকম। তাহলে এটা হলো প্রথম একক, এটা দ্বিতীয় প্রান্তিক, এটা হচ্ছে তৃতীয় প্রান্তিক, এটা হলো চতুর্থ প্রান্তিক, এটা হচ্ছে পঞ্চম, তারপর এই হলো ষষ্ঠ। এদিকে নিচে নামার দরকার ছিল না, অবশ্য নিচে দেবো না, তোমরা এই পর্যন্তই করবা, নিচে নামানো এই পর্যন্তই, আমরা নিচেটুক বাদ। তাহলে দেখো এখানে হচ্ছে প্রথম এক, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটা হলো ষষ্ঠ। তাহলে প্রথম প্রান্তিক উপযোগ ছিল কত আমার, 40, সূচি থেকে আমরা লিখছি। তারপরে ছিল 30, তারপরে 20, তারপরে 10, তারপরে 0, তারপরে হলো -10। তাহলে এটাকে দাও এ বিন্দু, এটাকে দাও বি বিন্দু, এটাকে দাও সি, এটাকে দাও ডি, এটাকে দাও ই, আর এটাকে দাও এফ। তাহলে এ বি সি ডি ই এফ বিন্দুগুলো যোগ করলে কী পাবো আমরা, প্রান্তিক উপযোগ রেখা পাবো। তাহলে এখানে আমরা দেখালাম প্রান্তিক উপযোগ। তাহলে এ পাশে আর শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রান্তিক উপযোগ নির্দেশ করছি। এ পাশে হলো ভোগ, ভোগের একক বা ভোগের পরিমাণ, ভোগের একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে মোট উপযোগ অঙ্কন করতে পারবো, প্রান্তিক উপযোগ অঙ্কন করতে পারবো। এখন কোশ্চেন হলো যে তোমার পরীক্ষায় এইভাবে আবহাওয়া দিয়ে দিতে পারে যে এরকম মোট উপযোগ দেওয়া থাকবে, সেখান থেকে প্রান্তিক উপযোগ বের করার পরে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে ঘ নম্বর আমাদের বলে দেয় যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও। তখন কি করতে হবে জানো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এই দুইটা বিষয় একচিত্রে দেখাইতে হবে। তাহলে এখন আমরা দেখব হলো কি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। এই বিষয়টা কিন্তু উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমাদের দরকার হয়। তাহলে এখন বিষয়টা হলো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। প্রান্তিক উপযোগের মধ্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, এইটা আমাদের উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আসে। তাহলে ওই বিষয়টা আমরা টেবিলটা বের করার পরে এখন আমরা এক চিত্রে এই দুইটা বিষয় কীভাবে অঙ্কন করব সেইটা বিষয় খেয়াল করো। তখন আমাদের কী করতে হবে, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের বিষয়টাকে আমাদের এইভাবে অঙ্কন করতে হবে একসাথে। তাহলে এক চিত্রে আমরা দুইটা বিষয় কীভাবে অঙ্কন করতে পারি সেই বিষয়টা আমরা একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমি এখন একটু 20 বেশি বেশি করে নাও, 20, এখানে 40 দিলাম, এখানে দিলাম 60, এখানে দিলাম 80, এখানে দিলাম 100। তাহলে মোট উপযোগের সর্বোচ্চ মান আমরা
এখানে টিইউ এমইউ দুইটা বিষয় নির্দেশ করছে, এটা মূলবিন্দু, এটা হলো এক্স। এখন খেয়াল করো প্রথম মোট উপযোগের বিষয়টা আসি। তাহলে প্রথম এককের দ্রব্যের 40 ছিল, তাহলে 40 আমরা প্রথমে 40 বরাবর যাই, এটা 40। তারপরে দ্বিতীয়টার বেলায় 70 ছিল, তাহলে আমরা আন্দাজ করে দেবো, দেখো এখানে 60-এর এখানে কিন্তু 70, তাহলে এই বরাবর আমরা আসবো 70-এ। তৃতীয়টার বেলায় আছে 90, খেয়াল করো 80-র উপরে কিন্তু যাবে, এখানে মনে করো 90 এই জায়গাটা আসলো 90। তারপর এটা হলো 100, তাহলে 100 অলরেডি কিন্তু এই বরাবর আছে। আমরা জাস্ট একটু এটা একজাক্টলি করতে গেলে আমরা গ্রাফ পেপার করলে বেটার হয়, দরকার নেই আমরা ফ্রি হ্যান্ড এভাবে করে দেবো 100। তারপরটা কিন্তু আবার কমে আসলো কত, 90-তে কমে আসছে। তাহলে 90-এর মানটা আমরা এটা বরাবর আমরা 90 কাউন্ট করছি, এই 90। তাহলে প্রথমত আমরা কি করলাম, যারা আগে মোট উপযোগ রেখা আঁকা দেখো নাই তারা এখন একটু খেয়াল করো আমরা কিভাবে মোট উপযোগ রেখা আঁকছি। তাহলে আমরা এটা ফ্রি হ্যান্ডে আমরা এরকম এঁকে দেব, এই দুটো ইকুয়াল, এখান থেকে আবার এই হলো আমাদের টোটাল ইউটিলিটি, তাহলে মোট উপযোগ। তাহলে এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এইখানে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি ভোগের একক, ভোগের একক, আর এখানে দেখাচ্ছে আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, মোট ও প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রান্তিক উপযোগের মানগুলো বসাবো। এখন প্রান্তিক উপযোগের বিষয়টা প্রথমে আছে 40, সাপোজ খেয়াল করো এটা আমরা একটু গাঢ় করে দিলাম 40। দ্বিতীয়টার বেলায় 30, দেখো 30টা কিন্তু 20-এর উপরে হবে, এই বরাবর দিলাম 30, একটু বিন্দু দিয়ে দিলাম। তারপর একটা হবে 20, দেখো এই বরাবর 20 দিয়ে দিলাম, এই দিলাম 20। তারপরটা কিন্তু 10 মনে কর এই বরাবর হলো 10। তারপর একটা 0, এটা কিন্তু 0। তারপরটা আছে -10, এইখানে খেয়াল করো আমাদের -10। তাহলে এখন আমরা কি করব, এই বিন্দুগুলো যোগ করে আসবো, দেখো এটাও যোগ করলে কিন্তু দিয়ে আমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ষষ্ঠ, তাহলে এখানে আমাদের ষষ্ঠ এককের বিষয়টা কত আসতেছে -10। এই -10 কিন্তু এই বরাবর রেখার মধ্যে যাবে, একটু আগায় না, এই তাহলে -10টা আমরা একটু আগের থেকে দিয়েছিলাম, ওটা আগায় নিলাম। তাহলে এখান থেকে আমাদের খেয়াল করো আমাদের এই যে এসে গেল আমাদের, তাহলে এই বিন্দুগুলো, এটা দেখো এটা এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে এ বি সি ডি ই এফ বিন্দুগুলো যোগ করলে মোট উপযোগ পাওয়া যাচ্ছে। আর এখানে মনে করো এখানে দিয়ে দাও এইচ, এটা দাও কে, এটা দাও এল, এটা দাও এম, এটা দাও এন। তাহলে এ এইচ কে এল এম এন বিন্দুগুলো যোগ করলে এমও কি একটা প্রান্তিক উপযোগ পাওয়া যাচ্ছে। তাহলে এভাবে আমরা এক চিত্রে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের বিষয়টি আমরা ব্যাখ্যা করব। এখন খেয়াল করো মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গেলে লিখতে হবে যে কোনো একজন ভোক্তা একটি দ্রব্য যদি ক্রমাগতভাবে ভোগ করে, ওই দ্রব্যের মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যায়। দেখো মোট উপযোগ কিন্তু বাড়তেছে, আর যেখানে মোট উপযোগ সর্বোচ্চ, অর্থাৎ দেখো এই সেখানে প্রান্তিক উপযোগ 0। এরপরও দ্রব্য ভোগ করলে ওই দ্রব্যের মোট উপযোগ কমে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এটাই হচ্ছে কি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিষয়টা ব্যাখ্যা করতে পারব। তাহলে এখন আমরা আরেকটা কোশ্চেনে যাই। দেখো পরীক্ষায় যদি এখন সৃজনশীল কোশ্চেন নাম্বার আরেকটা কোশ্চেন, দেখো যদি পরীক্ষায় আমাদের কোশ্চেনটা এরকম আসে, আরেকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। এখন দেখো দ্রব্যের ভোগ, তারপরে তোমার মোট উপযোগ দেওয়া থাকবে, তারপর তোমার প্রান্তিক উপযোগ দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে দ্রব্যের একক, দ্রব্যের একক, আর এখানে দেওয়া থাকবে এমইউ। খেয়াল করো তাহলে 1 2 3 4 5 6। তাহলে প্রান্তিক উপযোগ দেওয়া থাকবে 40 30 20
10, 0, -10। এখন আমাদের পরীক্ষায় বলবে কি মোট উপযোগ রেখা অঙ্কন করো। তাহলে আমাদের এখন কি করতে হবে, মোট উপযোগ বের করতে হবে, টোটাল ইউটিলিটি। তাহলে প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ বের করার পদ্ধতিটা হলো কি, প্রান্তিক উপযোগ বের করতে হয় মোট উপযোগ থেকে বিয়োগ করে করে, আর প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ বের করতে হবে যোগ করে করে। এই বিষয়টা মাথায় রাখবা। তাহলে আমরা এখন কিভাবে করব খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এটাকে আমরা যদি এরকম লিখি 0 + 40, তাহলে ইজিক্যাল টু কত, 40। 40-এর সাথে পরটা যোগ করো, 40 + 30 ইজিক্যাল টু কত, 70। দেখো আবার 70 সাথে 20 যোগ করো, 70 + 20 ইজিক্যাল টু 90। 90-র সাথে 10 যোগ করো, যোগ করলে হলো 100। 100-এর সাথে 0 যোগ করো, যোগ করলে হবে 100। আবার 100 থেকে 10 বিয়োগ করো, তাহলে হবে হলো 90। তাহলে এভাবে কি করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা জিনিস শিখলাম যে কিভাবে প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ বের করা যায়। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমাদের পরীক্ষায় সাধারণত বোর্ড পরীক্ষায় এরকমই কোশ্চেন আসে। এগুলো যদি তোমরা একটু অনুসরণ করো তাহলে আশা করি তোমরা এই উপযোগ অধ্যায় থেকে যে কোশ্চেন আসবে আমরা অ্যান্সার করতে পারবো। এখন আমরা একটা বিষয় আসি, দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সর্বশেষ উপযোগের আমাদের আলোচ্য বিষয় হলো এটা, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখানে একটা নিয়ম আছে, অধ্যাপক মার্শাল এই রুলস, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটাকে এর প্রবর্তক হলো অধ্যাপক মার্শাল। তাহলে ধারণাটা দেন কে, উপযোগের ধারণাটা প্রদান করেন মূলত অধ্যাপক মার্শাল। এটা একটু মাথায় রাখবা, কারণ এমসিকিউতে আমরা এমসিকিউর উপরে ক্লাস করব। অধ্যাপক মার্শাল। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল কর, তাহলে প্রথমে সংজ্ঞাটা ধারণা থাকা দরকার। তাহলে অধ্যাপক মার্শালের মতে একটি নির্দিষ্ট সময়ে একটি ব্যক্তি একটি নির্দিষ্ট দ্রব্য যদি ক্রমাগতভাবে ভোগ করে, তাহলে ওই দ্রব্যের কী হবে, তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে। মোট উপযোগ বাড়বে কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে। এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে আবার সংজ্ঞাটি বলি, কোনো নির্দিষ্ট সময় একজন ভোক্তা একটি নির্দিষ্ট দ্রব্য যদি ক্রমাগতভাবে ভোগ করে, তাহলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে। তাহলে এই যে ধারণাটা প্রতিষ্ঠিত করতে গেলে কতগুলো শর্ত আছে, অনুমতির শর্ত আছে। যেহেতু বিধি বা নিয়ম পালন করতে গেলে শর্তগুলো কী কী দেখো আমি একটু বলি। 1 নম্বর বলছে কি, যে দ্রব্যের প্রতিটি একক উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপ করতে হবে। তার মানে কি, এখানে সংখ্যাগত উপযোগের বিষয়টা আসতে হবে। 2 নম্বর হলো প্রান্তিক উপযোগ স্থির থাকবে অর্থের। 2 নম্বর হলো দ্রব্যের সকল একক সমজাতি হবে। ভোগের ক্ষেত্রে কোনো সময় বিরতি হবে না, যে সকালে খেলাম বিকালে খেলাম এরকম হবে না। আচরণ যুক্তিশীল হবে, রুচি পছন্দ স্থির থাকবে। উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ করা যাবে। ভোগকৃত দ্রব্যের উপযোগ স্বাধীন বা অন্য দ্রব্যের উপর নির্ভর করে না। তাহলে এই অনুমতি শর্তগুলো যদি বজায় থাকে তাহলে ওই মার্শালের বক্তব্যটা কার্যকর হবে, যে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দ্রব্য একজন ভোক্তা ক্রমাগতভাবে ভোগ করলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে। এটাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে এখন দেখো এই বিষয়টা অনুমিত শর্ত আলোকে আমাদের সাধারণত প্রশ্নে আমাদের এরকম একটা সূচি দেওয়া থাকবে। সেই সূচির আলোকে আমাদের কি কাজ করতে হবে তা খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে আমাদের 6টি দ্রব্য দেয়া থাকবে। মনে করো 6টি লিচুর বিষয়টা আলোচনা করলাম। যে কোনো প্রোডাক্ট একটা দেওয়া থাকলো, লিচু থাকলো, আম থাকলো, যে কোনো দ্রব্য ভোগের বিষয়টা থাকলো। তাহলে খেয়াল কর, তোমার প্রশ্নে দেওয়া থাকবে হলো কি, যে দ্রব্যের একক আর এখানে দেওয়া থাকবে তোমার মোট উপযোগ কথাটা লেখা থাকতে পারে, টিউ লেখা থাকতে পারে। এখন দেখো 1 2 3 4 5 6টি লিচু ভোগ করলাম। তাহলে প্রথমটা থেকে আমি উপযোগ পেলাম 4, 4, তারপরটা 7, তারপরটা হলো 9, তারপরটা 10, তারপরটা 10, তারপর আবার 9। এখন আমাকে বলবে কি, যে এখান থেকে প্রান্তিক উপযোগ বের করো। তাহলে আমরা প্রান্তিক উপযোগ বের করতে পারি, আমরা অলরেডি শিখছি।
গ নম্বরে তোমাকে বলবে প্রান্তিক উপযোগ বের করো। তাহলে আমাদের গ নাম্বার কোশ্চেনে সৃজনশীলে বলবে যে এমইউ রেখা অঙ্কন করো, এমইউ রেখা অঙ্কন করো, রেখা অঙ্কন করো। এটা আমরা অলরেডি পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রান্তিক উপযোগ বের করে দিলে প্রথমে 4, তারপরে কি করব 7 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 3, তারপর 9 থেকে 7 বিয়োগ করলে 2, তারপর 10 থেকে 9 বিয়োগ করলে 1, 10 থেকে 10 বিয়োগ করলে 0, তারপরে কি করবা তোমার 9 থেকে 10 বিয়োগ করলে -1। তাহলে আমরা দেখো ওই যে অধ্যাপক মার্শালের যে বক্তব্য, একটি নির্দিষ্ট দ্রব্য ক্রমাগতভাবে যদি ভোগ করা হয় তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে, প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমবে। যেখানে মোট উপযোগ সর্বোচ্চ, দেখো আমি এটা গোল দিলাম, সেখানেই প্রান্তিক উপযোগ 0। এর পরও দ্রব্য ভোগ করলে ওই দ্রব্যের মোট উপযোগ কমে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এটাকেই বলা হয় কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে এই বিধিটা ব্যাখ্যা করতে গেলে আমাকে কি করতে হবে, একটা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হবে। তাহলে প্রান্তিক উপযোগ রেখা একবারে সোজা জিনিস, আমরা এটা শিখছি। তাহলে অলরেডি আমি আঁকে আবার দেখি, আমরা যারা আগে যারা শিক্ষার্থীরা বন্ধুরা দেখো না তারা এখন আবার দেখে নাও। দেখো কত সোজা জিনিস। অর্থনীতিকে অনেকেই কঠিন বলে, অর্থনীতিকে যারা কঠিন বলে তাদের জন্য আমার এই টিউটোরিয়াল ক্লাসগুলো দেয়া, যাতে যেন অর্থনীতি বিষয়টা সোজা, অন্য সাবজেক্ট মুখস্থ করা লাগে। এটা 10-20 মিনিট একটু বুঝলেই, 10 মিনিট বুঝলেই তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রান্তিক উপযোগ খেয়াল করো 1 2 3 4। তাহলে এটা সোজাই আছে, এখানে 1 দাও, এখানে 2 দাও, এখানে দাও 3, এখানে দিলাম 4। তাহলে আমরা কি এখানে নির্দেশ করছি প্রান্তিক উপযোগ, আর এখানে এক্স দিয়ে দাও। তাহলে এখন খেয়াল করো আমরা প্রান্তিক উপযোগের বিষয়টাকে আমরা তাহলে জিনিসটাকে আমরা এইভাবেই করে নিই। তাহলে প্রথম এককের জন্য কত 4, দেখো প্রথম এককের জন্য আমরা দিলাম 4, একটা বিন্দু দিলাম। দ্বিতীয় এককের জন্য কত 3, আর একটা বিন্দু দিলাম। অথবা এইভাবে আমরা কি করি, এটাকে একবারে সোজা টেকনিক্যালি এইভাবে আমরা আঁকতে পারি। তাহলে এটা দেখো প্রথমের জন্য 4 দিয়ে দিলাম, এটা বিন্দুগুলো বসানোর আগে আসলে এটা করতে হতো। তাহলে আমরা এটা করলাম, তারপরে এটা আঁকো, তারপরে এটা দাও, তারপরে এটা দাও, তারপরে মাইনাস ফিগারটা আমরা দেবো এখানে, এই মাইনাস ফিগার -1 দিয়ে দিলাম। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা কিভাবে আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করি দেখো সেটা দেখালাম। তাহলে এক্ষেত্রে আবার আমরা এইবার নিচে এই বিষয়গুলো আমরা টান দিই। এটা হলো শর্টকাট বুদ্ধি। দেখো নিচে যাবে না, নিচে যাবে না, দিস ইজ শর্টকাট টেকনিক অফ মার্জিনাল ইউটিলিটি ড্র। তাহলে এখানে হলো কি, এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, এটা এফ বিন্দু, এটা হলো এমইউ রেখা। তাহলে এ পাশে আমরা প্রান্তিক উপযোগ দেখাচ্ছি, আর এ পাশে ভোগের একক, যা পোস্টে যেটা লেখা থাকবে ভোগের একক বা দ্রব্যের একক যা লেখা থাকবে সেটা তুমি লিখবা। তাহলে এখন আমরা বলছি কি, একজন নির্দিষ্ট ব্যক্তি প্রথম দিকে প্রান্তিক উপযোগ বেশি থাকে, যত বেশি দ্রব্য ভোগ করবে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকবে। যেখানে প্রান্তিক উপযোগ মোট উপযোগ সর্বোচ্চ হবে সেখানে প্রান্তিক উপযোগ 0 হবে। এরপরও দ্রব্য ভোগ করলে ওই দ্রব্যের মোট উপযোগ কমে যাবে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে। এটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি এভাবে ব্যাখ্যা করে দেব। শিক্ষার্থী বন্ধুরা এই যে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কোনো বিধি আলোচনা করতে গেলে তার ব্যতিক্রমগুলো কিন্তু তোমাদের কিছু বলে দিতে হবে, যে এর সীমাবদ্ধতাগুলো কী কী, মানে অসুবিধাগুলো কী কী, এর সীমাবদ্ধতাগুলো লিখতে ভুলো না তোমরা পরীক্ষায়, কয়েকটা লিখে দেবা। যেমন 1 নম্বর হলো কি, আয় ও রুচির পরিবর্তন। যদি আয় এবং রুচির পরিবর্তন, অর্থাৎ যে শর্তগুলো বলছিলাম সেই শর্তগুলো পরিবর্তন হলে কিন্তু এই বিধি কার্যকর হবে না। আয় ও রুচির পরিবর্তন, তোমার যদি আয় এবং রুচির পরিবর্তন হয় তাহলে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না। 2 নম্বরটা লিখবা দ্রব্যের পরিমাণ।
দ্রব্যের পরিমাণ যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ওই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। এই বিষয়গুলো একটু তোমরা লিখবা। তারপর শখজাত দ্রব্য, বিলাসজাত দ্রব্য, শখজাত দ্রব্য, শখের দ্রব্য যেগুলো মানুষ শখের জন্য, যেমন গোল্ডের ক্ষেত্রে কিন্তু এই বিধি কার্যকর হবে না। তারপর পরিবর্তক দ্রব্য, একটার পরিবর্তে আর একটা দ্রব্য হলে সেক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। পরিবর্তক দ্রব্যর ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। তারপরে তোমার কৃপণ ব্যক্তি, তুমি যতই বলো না কেন সে টাকা খরচই করবে না, তাহলে এরকম কৃপণ ব্যক্তির ক্ষেত্রে রাসমান কর্ম সময়ের ব্যবধান হলে এই বিধি কার্যকর হবে না। সময়ের ব্যবধান হলে এই বিধি কাজ, এই পরিবর্তক বা পরিপূরক দ্রব্য দুই দ্রব্যর ক্ষেত্রেও এটা কার্যকর হবে না যদি। তারপরে বলছে কি, এই বিষয়ে পয়েন্টগুলো আমরা মনে রাখবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপযোগ অধ্যায়ের এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর উপযোগ থেকে আমাদের যে ধরনের কোশ্চেন আসে সব ধরনের কোশ্চেন আমরা আলোচনা করে দিলাম। দেখো, একটা কোশ্চেন আমরা আলোচনা করি যে পরীক্ষা হয়তো এরকম কোশ্চেন এভাবে দিয়ে দিতে পারে যে, দেখো আমি পড়ি, যেটা আসছে দিনাজপুর বোর্ড 2017-তে, যে রিম দোকানে গিয়ে একটি কলম কিনল, কলম থেকে সে 4 একক উপযোগ লাভ করলো। দ্বিতীয় কলম থেকে সে 7 একক, তৃতীয় কলম থেকে 9 একক। বিক্রেতা আরও কলম কিনতে বলায় সে 4টি কলম কিনে উপযোগ পেল 10 ইউটিলিটি। তাহলে দেখো, এখানে গ নম্বর বলছে মোট উপযোগ রেখার সাহায্যে দেখাও। তারপরে বলছে কি, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান। তার মানে কি, এখানে কিন্তু টেবিল বা সূচি দেওয়া নাও থাকতে পারে। তাহলে এরকম এখান থেকে আমরা কি করব, একটা সূচি বা টেবিল তৈরি করে নেব, নিয়ে তারপরে আমরা সেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিষয়টা আমরা ব্যাখ্যা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, উপযোগের বিষয়গুলো থেকে আর কোনো তোমাদের কোশ্চেন আশা করি থাকবে না। আবার একটু রিভিউ আমি একটু যাই যে আমরা কি কি বিষয় আলোচনা করলাম, তোমরা এক নজর আবার একটু দেখে নাও। তাহলে আমরা আজকে আলোচনা করছি আবার রিভিউ ক্লাস। উপযোগের পরিমাপ সংখ্যাগত এবং পর্যায়গত। এটা হলো সংখ্যাগত বিষয়টা এরকম, পর্যায়গত উপযোগ 3 প্রকার: প্রাথমিক উপযোগ, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। তাহলে এগুলো আবার একটু দেখে নিই আমরা শিক্ষার্থী বন্ধুরা। তারপরে আমরা কি করছি, দেখো যে আমরা মোট উপযোগের ধারণাটি এভাবে একটা টেবিলে ব্যাখ্যা করছি। তারপর মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য আমরা এভাবে কয়েকটা পার্থক্য আলোচনা করছি। তারপরে আসো, আমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন দেওয়া থাকবে, ভোগের একক মোট উপযোগ। তাহলে আমাদের মোট উপযোগ রেখা অঙ্কন করতে বলবে, এভাবে আমরা রেখা অঙ্কন করবো, কীভাবে করছি আমরা ভিডিওটা আগে। তারপর প্রান্তিক উপযোগ বের করতে বলবে। তারপরে আমাদের প্রান্তিক উপযোগ বের করা আমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। এবার প্রান্তিক উপযোগ এইভাবে আমরা কি করছি, তারপর আমরা রেখাটা কিভাবে অঙ্কন করছি আমরা দেখাইছি, ভিডিওতে দেখো। তারপর আবার আমাদের বলছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও। তখন কী করতে হবে, আমাদের এক চিত্রের 2টা বিষয় আমাদের এভাবে অঙ্কন করতে হবে। আশা করি কীভাবে অঙ্কন করবা সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবো। আবার প্রশ্ন আমাদের অনেক সময় দেয়া থাকে প্রান্তিক উপযোগ, সেক্ষেত্রে আমাদের মোট উপযোগ বের করবো কী করে, সেই বিষয়টা আমরা দেখালাম। এরপরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অধ্যাপক মার্শাল প্রদান করেন। এর কতগুলো শর্ত আছে। এই জাতীয় কোশ্চেনের বেলায় দ্রব্যের একক এবং মোট উপযোগ দেওয়া থাকে, আমাদের প্রান্তিক উপযোগ বের করতে হয়, কী করে বের করে, তারপরে আমাদের এই প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে ব্যাখ্যা করে দিতে হয়। তারপরে আসো যে এর কতগুলো ব্যতিক্রম বা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো কী কী, এগুলো লিখে দিলে আমাদের হয়ে গেল। তাহলে আশা করি শিক্ষার্থী এইচএসসি এইচএসসি শ্রেণীর যারা আসো এবং বিশেষ করে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা আসো তাদেরও এইচএসসি বিষয়ের এটা উপযোগের এই বিষয়টা থেকে কোশ্চেন আসতে পারে। তোমরা এই ক্লাসটা বিশেষ করে ফলো করবা এবং এই বিষয়গুলো যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, আশা করি উপযোগের ওপর তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। তাহলে আজকে আমি আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ, আমি আব্দুল্লাহ মামুন হারুনমুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আজকে তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।